সাজেক কাশালং বনভূমি অঞ্চল। বাংলাদেশ ধরণীতে সন্ধ্যা পেরিয়ে রাত্রি নামায় প্রায় 3 ঘন্টা কেটে গেছে। দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে কাশালং অরণ্যের ওপর নেমে এসেছে এক অপার্থিব অন্ধকার। গুমট মেঘে ঢেকে থাকা ভারী কালো আকাশটা হঠাৎ বিদ্যুতের ঝলকে ফেটে উঠল। বজ্র গর্জন থরথর করে কেঁপে উঠল অরণ্যের বুকে লুকিয়ে থাকা অসংখ্য প্রাণী। সেই সাথে ডেকে উঠল ভয়ানক শব্দে, যেন অগ্রিম কোনো পূর্বাভাস তাদের ইন্দ্রিয়ে আঘাত করেছে। সকল জন্তু সমস্বরে কেমন চিৎকার করে আতঙ্কিত আর্তনাদ ভরা স্বরে ডাকতে লাগলো। প্রাণীগুলোর চিৎকার অরণ্যের গভীরে প্রতিধ্বনি তুলল নিদারুণভাবেই। হঠাৎই ঘন বৃষ্টির তীক্ষ্ণ তাণ্ডব শুরু হলো। ঝরঝর ধারায় বর্ষণ এমনভাবে পড়তে লাগলো যেন আকাশ নিজ হাতে মাটিকে পিষে ফেলতে চাইছে। শালবৃক্ষের মোটা ডাল আর জারলের কচি কিশলয় বজ্রশ্বাসে দুলে উঠে গাছ থেকে ভেঙে আছড়ে পড়তে লাগলো ভেজা ভূমির ওপর। গহীন অরণ্য জুড়ে ঝড়ো সমীরণ এমন হুংকারে দাপিয়ে বেড়াতে লাগলো যেন প্রকৃতি বন্য প্রতিশোধ নিতে তৎপর হয়েছে আজ। ঝড়ের দাপুটে নিশাচর পাখিরা এক অদ্ভুত চিৎকার তুলে পাখা ঝাপটালো। অনাকাঙ্ক্ষিত ভয়ার্ত তাণ্ডব থেকে রক্ষা পেতে কোথাও পালাতে চাইছে তারা, কিন্তু ধরণী আজ যেন নির্মম। পালানোর সমস্ত পথ বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আছে সমুন্নত শিরে। কাশালং অরণ্যের শেষ মাথায় জীর্ণ ভঙ্গিতে নুয়ে আছে দোতলা বিশিষ্ট পরিত্যক্ত ফরেস্ট হাউস। একসময় এটি ঝকঝকে ফরেস্ট বাংলো ছিল। এখানে থাকতেন এক ফরেস্ট অফিসার, তার স্ত্রী ও 2 সন্তান। কিন্তু এক ভোরে পত্রিকার শিরোনামে উঠে আসে বিভীষিকাময় এক সংবাদ, যে সংবাদে স্তব্ধ হয় পুরো সাজেক। খবরের পাতায় হেডলাইনে ভেসে ওঠে কাশালং ফরেস্ট বাংলা থেকে উদ্ধার করা হয়েছে 4টি মরদেহ। আপাতত পরিচয় মিলছে না, ধারণা করা হচ্ছে ফরেস্ট অফিসার এবং তার পরিবারের সকলের দেহ এগুলো। মৃতদেহগুলোর অবস্থা এতটাই শোচনীয় ছিল যে ফরেনসিক টিম কোনো ফিঙ্গারপ্রিন্টই বের করতে পারেনি সেই পচা গলিত দেহগুলো থেকে সে সময়। কিন্তু সত্যি কি তারা পারেনি, নাকি কেউ চেয়েছিল ঘাতকের পরিচয় চিরদিন গোপন থাকুক? কিন্তু কেন? এই নিগৃহ রহস্য আজও অমীমাংসিত। সেই ঘটনার পর থেকে এই ফরেস্ট বাংলাতে মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। মোটা টাকার বিনিময়েও কাউকে নিয়োগ করা যায়নি। সময়ের তাগিদে বন্ধ হয়ে যায় এই অঞ্চলের বন রক্ষণাবেক্ষণ। তবে কেউ কেউ এই অরণ্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাইকিং এর জন্য আসতো। কিন্তু বিপত্তি বাধল তখন, যখন হাইকিং করতে আসা পর্যটকরা জানালো রাতে এখানে নরনারী ও শিশুদের কান্না ভেসে আসে। তাদের ভাষ্যমতে অরণ্য আজও সেই মৃত্যুর স্মৃতি বয়ে বেড়ায়। এরপর অরণ্যটি সাধারণ মানুষের জন্য একেবারে ভ্রমণ নিষেধ করা হয়। বছরের পর বছর অযত্নে অবহেলায় ভেঙে পড়েছে ফরেস্ট বাংলোটি। দেয়ালে স্যাঁতসেঁতে শ্যাওলার স্তর, ছাদের ভাঙা কংক্রিটের ভেতর থেকে বের হয়ে থাকা মরিচা ধরা রড আর পরগাছায় জড়িয়ে মৃত্যুপুরীর মতো দাঁড়িয়ে আছে পুরো কাঠামোটা। চারপাশে শালগাছগুলো আরো আকাশ ছুঁয়েছে। দিনের আলো কম পৌঁছায় এখানে। বাড়িটির চারপাশে সাপখোপ আর হিংস্র প্রাণীর বসবাস। ঠিক সেই ভুতুড়ে বাড়ি থেকেই হঠাৎ আজ ভেসে এলো এক হৃদয় বিদারক গোঙানি। হঠাৎ শুনলে মনে হবে কোনো আহত চিতা গর্জন করে ব্যথানাশের চেষ্টা চালাচ্ছে। কিন্তু সত্যিকারের অর্থে এখানে কোনো চিতা নয়, এখানে আজ এক মানুষ বন্দী। ফরেস্ট হাউসের নিচতলার ঘরে মরিচা ধরা ফ্যানের হুকে ঝুলছে মোটা দড়ি। সেই দড়িতে দুপা শক্ত করে বাঁধা। উল্টো ঝুলছে একজন যুবক। যুবকের পুরো শরীর ক্ষত বিক্ষত, চোখের চারপাশে কালো রক্তাক্ত জখম, উদম বুক জুড়ে ছোপ ছোপ রক্ত ও নীলচে আঘাতের দাগ, যেন কেউ তাকে লাল রঙের নিষ্ঠুর হোলি খেলায় অংশ নিতে বাধ্য করেছে। যুবকের প্রশস্ত পেশিবহুল বাহুগুলো পেছনে শক্ত করে বাঁধা রাখা হয়েছে। পরনে শুধু কালো জিন্স, পা দুটো খালি, সেই পায়ের তলায় জমাট বাঁধা রক্ত, যেন পা জোড়াতে কোনো হিংস্র হৃদয়হীন মানব মনের খায়েশ মিটিয়ে পিটিয়েছে।
যুবকের আর্মি কাটিংয়ের ছোট চুল বেয়ে রক্ত তীব্র ধারায় গড়িয়ে পড়ছে ভেজা সাদা নোংরা মেঝেতে। ধীরে ধীরে বৃষ্টির প্রচণ্ডতা বাড়তেই ফাটল ধরা ছাদ বেয়ে ঠান্ডা পানি ঝরতে লাগলো তার উপর। রক্তের সাথে মিশে সেই পানি গড়িয়ে পড়ছে দড়ির নিচ দিয়ে। যুবকের শরীর নিংড়ে সেই জল আর রঞ্জিত ধারা মিলেমিশে মেঝেতে তৈরি হয়েছে লোহিত স্রোত। বরফসম ঠান্ডা বৃষ্টির জলের স্পর্শ তরতাজা ক্ষতের ওপর পড়তেই গলার সমস্ত শক্তি খাটিয়ে চিৎকার করে উঠল যুবক। সেই চিৎকারের প্রতিধ্বনি যেন অরণ্য জুড়ে বজ্রপাতের মতো বিকট শব্দ তুলল। মনে হলো প্রকৃতি বিপক্ষে হুঙ্কার তুলেছে যুবক। নিষ্ঠুর প্রকৃতি বুঝল বোধকরিতা। নিমিষের ব্যবধানে প্রকৃতি থমকে গেল। বর্ষণ ধীরে ধীরে স্তব্ধ হলো। সেই সাথে নিশ্চুপ হলো এলোমেলো শক্তিশালী সমীরণ। মানুষটির ব্যথা উপেক্ষা করে প্রকৃতি আর কণ্ঠ উগলাতে পারল না। সবকিছু যখন নিশ্চুপ স্তব্ধ নির্ভর, ঠিক সেই সময় ভেজা মাটিতে ছপ ছপ শব্দ তুলে এগিয়ে এলো এক অগন্তুক। বিদ্যুৎ চমকের নীল আলোয় অগন্তুকের মুখোশধারী চোখজোড়া দেখা গেল। চোখজোড়া কেমন নিষ্ঠুর, নির্দয়, কুটিল। অগন্তুকের মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাক, চুল পর্যন্ত রেইনকোটের ভেতর লুকানো। শুধু অন্ধকার নিশীথে তার আগমন স্পষ্ট। অগন্তুক দাম্ভিক ভয়ানক পদচ্ছাপেতে ঝুলন্ত দেহের সাথে এগিয়ে এলো। এসে বীভৎস হাসি দিল। তারপর নাটকীয় ভঙ্গিতে যুবকের রক্তমাখা থুতনি শক্ত করে চেপে ধরে মাথা কাত করে প্রশ্ন করল, কেমন লাগছে মেজর রন? নিশ্চয়ই ভালো, তাই না? জামাই আদর বেশ করে করেছে আমার লোকেরা। তোমাকে এভাবে দেখে বড্ড আনন্দ হচ্ছে। কোথায় গেল তোমার সিংহের ন্যায় তর্জন গর্জন? এত দ্রুত ধরাশায়ী হলে? চোয়ালে অসহনীয় ব্যথার আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল আর্মি ইন্টেলিজেন্স কমান্ডো ইউনিটের আন্ডারকভার অফিসার মেজর ইফতেখান রণ। রণর করুণ আর্তনাদ শুনে কিটকিটিয়ে হেসে উঠল আগন্তুক। শূন্য কক্ষের বদ্ধ দেয়ালে হাসির ধ্বনি প্রতিধ্বনিতে এলো। কি বিশ্রী সেই হাসি! এরপর রণর সামনের চুলগুলো মুঠো পাকিয়ে ধরে দাঁত চেপে চেপে বলে উঠল, বর্ডারে বেশ উপদ্রব করেছিস তুই শালা। ভেবেছিলাম তোকে হাতে পেতে অনেক সময় লাগবে আমার, কিন্তু এত দ্রুত তোকে হাতের মুঠোয় পাবো এটা ভাবতে পারিনি। খেলাটা ঠিক জমল না, বুঝলি? তোর সাথে আমি লম্বা সময় নিয়ে চোর পুলিশ খেলতে চেয়েছিলাম, বাট তোর বোকামি সব বানচাল করলো শুয়োরের বাচ্চা। কথাগুলো শেষ করে আগন্তুক নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে নির্মমভাবে মেজরের বুকে একের পর এক ঘুষি মারতে লাগলো। প্রতিটি আঘাতে রণের ভারী শরীরটা পেন্ডুলামের মতো দুলে উঠল। শব্দ করে আর্তনাদ করার সমস্ত শক্তি হারিয়ে ফেলল রণ। তার নাক মুখ দিয়ে লোহিত ধারা গড়াচ্ছে। এই বুঝি মৃত্যু এসে আলিঙ্গন করে তাকে। মেজরের নিশ্চুপ অবস্থান সহ্য হলো না মানুষটির। সে গলা বাড়িয়ে পাশে থাকা সঙ্গীদের নির্দেশ করল, এই দড়ি কেটে দে, অনেক দোল খেয়েছে, এবার একটু বিশ্রাম প্রয়োজন। আদেশ পাওয়া মাত্র হাতের ধারালো ছুরি দিয়ে এক পোঁচে দড়ি কেটে ফেলল উপস্থিত এক নির্দয় লোক। মুহূর্তেই সশব্দে মাটিতে পড়ে গেল রণ। মাথাটা ফেটে গেল রক্ত মেঝেতে বাড়ি খেয়ে। দু চোখ ঝাপসা হয়ে এলো। চোখ খুলে রাখা দায়। জ্ঞান হারানোর আগে ভাঙা গলায় রণ বহু কষ্টে বলে উঠল, আমি একা মরবো না, তোরাও মরবি। আমি সমস্ত ইনফরমেশন আগে পাঠিয়ে দিয়েছি হেড অফিসে। আর আমার ধরা পড়াটা জাস্ট আ ট্র্যাপ। ইটস কল্ড হানি ট্র্যাপ। বলেই রক্তাক্ত দাঁত বের করে হা করে হেসে উঠল সে। তার হাসি শেষ হতেই চারপাশ থেকে ভেসে এলো মিলিটারি বুটের শব্দ। ফরেস্ট হাউস ঘিরে ফেলল আর্মি বহর। স্নাইপার শটে বিদ্ধ করা হলো উপস্থিত দুই হিটম্যানকে। এহেন বেকায়দা অবস্থায় ঘাবড়ে গেল আগন্তুক। কোনো কিছু বুঝে উঠবার আগেই দুজন কমান্ডো বন্দুক হাতে এগিয়ে এসে আগন্তুকের কপাল বরাবর তাক করল। এরপর আগত মেজরের উদ্দেশ্যে ব্লুটুথ ডিভাইসে বলে উঠল, টার্গেট সিকিউরড স্যার। বাইরে থেকে মেজর দুর্জয় মাহমুদ বন্দুক হাতে দৌড়ে এসে ভারী গলায় বলে উঠল, Military Commando, don't move. You are coming with us.
শক্ত হ্যান্ডকাফে আটক করা হলো আগন্তুককে। তাকে গাড়িতে তুলে মিলিটারি সেলে পাঠানোর নির্দেশ দিয়ে দুর্জয় দৌড়ে গেল রনর পানে। এরপর সোলজারদের উত্তেজিত গলায় আদেশ করলো, মেজর রনকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন, ফার্স্ট। চারদিকে ফজরের আজান পড়ছে। এমন সময় ঘুম থেকে লাফিয়ে উঠে বসলেন রেহনুমা বেগম। এরপর হাউমাউ করে কেঁদে নিজের ছোট ছেলের নাম ধরে ডেকে উঠলেন। রেহনুমার স্বামী আদনান মির্জা লাফিয়ে বসে স্ত্রীর হাত চেপে আতঙ্কিত হয়ে শুধালেন, কি হয়েছে রেহেনুমা? খারাপ স্বপ্ন দেখেছো? কান্নার গতি বাড়িয়ে রেহনুমা বলে উঠল, ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে রনর বাবা। আমি আমার ছেলের চিৎকার শুনেছি। আমার ছেলে ভালো নেই। স্ত্রীর কথায় আঁতকে উঠলেন ভদ্রলোক। এরপর ফোন হাতে নিয়ে ঝটপট ডায়াল করলেন রনর নাম্বার। ফোন সুইচড অফ, সংযোগ করা গেল না। অবশ্যই নতুন কিছু নয়, ছেলে স্বেচ্ছায় যোগাযোগ না করলে তারা কখনোই ছেলের সাথে যোগাযোগ করতে পারে না। রনর সমস্ত ইনফরমেশন সিকিউরড, চাইলেই তার সাথে দেখা বা কথা বলা কিচ্ছুটি করা যায় না। বছরে 1-2বার ছুটিতে এলে তখনই তার দেখা পাওয়া যায়। এবার প্রায় 7 মাস হয়ে গেল ছেলে বাড়িতে আসেনি। মাস 2 আগে একবার ফোনে কথা বলার সুযোগ হয়েছিল, তাও 3 মিনিটের জন্য। রেনুমাই ছেলের সাথে কথা বলেছিল সেই 3 মিনিট। আদরের ছোট ছেলে কিনা। প্রতিবার রেনুমার একটাই প্রশ্ন থাকে ছেলের প্রতি, তুই বেঁচে ফিরবি তোর মায়ের কোলে বাবা? হাতের ফোনটা আলগোছে বালিশের তলায় রেখে আদনান মির্জা স্ত্রীকে বুকে জড়িয়ে বলে উঠলেন, তোমার ছেলের কিছু হয়নি রেহেনুমা, ও ভালো আছে। ওর সঙ্গে আমাদের দোয়া আছে। দেশের মানুষের জন্যও কাজ করে। ওর কিছু হতে পারে না, তুমি শান্ত হও। দেখবে কয়েকদিন বাদেই ও বাড়ি ফিরে আসবে। যাও নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করো। স্বামীর সান্ত্বনায় থামলেন রেনুমা। এরপর ধীর গলায় স্বামীর প্রতি অভিযোগ জানিয়ে বলে উঠলেন, তুমি ওকে মিলিটারি হওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিলে তাই না? তোমার জন্য ছেলেটা আজ আমার ঘর ছাড়া, পরিবার ছাড়া। আমার বুক খালি শুধুমাত্র তোমার জন্য। তোমাকে আমি কখনোই ক্ষমা করব না রনর বাবা। অভিযোগ শেষ করে বিছানা ত্যাগ করলেন রেনুমা। এরপর ফ্রেশ হয়ে অজু করে বসে গেলেন জায়নামাজে। স্ত্রীর অভিযোগ স্তব্ধ বসে রইলেন আদনান মির্জা। সন্তানের চিন্তায় তার হৃদয় তোলপাড় হলো। ভদ্রলোক নিজেই নিজেকে শুধালেন, আদৌ বেঁচে আছে তো ছেলেটা? পূর্ব আকাশে ভোরের আলো না ফুটতেই বিছানা ছাড়ল মির্জা। মির্জা বাড়ির একমাত্র কনিষ্ঠ মৌন। ভালো নাম মৌনতা সাবেরি। মির্জা বাড়ির প্রাণ সে, সেই সাথে সকলের চোখের মণি। পড়াশোনায় একদম ঘিলুহীন। ইতিমধ্যে 2বার ম্যাট্রিক ফেল করা হয়ে গেছে তার। এতে অবশ্য তার কোনো দুঃখ নেই। তার মতে পড়াশোনা সকলের জন্য নয়, মেয়েটা বড্ড ঢিঙি আর চঞ্চল। পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের সাথে তার সখ্যতা। এর গাছের আম ওর গাছের জাম চুরি করে পেড়ে খাওয়াই তার প্রধান কাজ। এতেও ক্ষান্ত নয় এই মৌনতা সাবেরি। মানুষের উঠতি গাছপালা ভাঙার মাঝে তার পৈশাসিক আনন্দ। মির্জা দেওয়ান সাহেবের ভয়ে কেউ বিচার পর্যন্ত নিয়ে আসার সাহস পায় না, কারণ নাতনির কোনো দোষ তার চোখে পড়ে না। কিন্তু গ্রামের সমস্ত অপকর্মের পিছনে তার নাতনিরই হাত। কাঁথা মুড়ি দিয়ে হাই তুলতে তুলতে দাঁড়ালো মৌন। সারা রাত বেশ জোরে বৃষ্টি হয়েছে। উঠানের আম গাছগুলো থেকে নিশ্চিত বড় বড় আমগুলো পড়েছে। কাঁচা আম লবণ মরিচের গুঁড়ি দিয়ে চিবিয়ে খেতে ভীষণ মজা। কাজের মেয়ে চামেলির হাতটা বড্ড লম্বা। সকলের আগে ঘুম থেকে উঠে গেলে সেই সব কুড়িয়ে নেবে। না না, এ কিছুতেই হতে দেয়া যায় না। চামেলির আগে উঠে সব আম নিজের ঘরে আনা চাই। যেই কক্ষের দরজা খুলে বাইরে বেরোতে চাইল মৌন, অমনি তার মা শায়লা বেগম এসে দরজার সামনে দাঁড়ালেন। এরপর বিস্ময়ে অবাক হয়ে বললেন, সূর্য আজ কোন দিক দিয়ে উঠতে চলেছে? এত আচানক দৃশ্য রে মন, চোখে কি ভুল দেখছি নাকি? মৌনতা চমকে চোখ বড় করে দাঁড়িয়ে রইল তার অগ্নিমূর্তি ধারণ করা মায়ের হঠাৎ আগমনে। কিন্তু শায়লা নাছর বান্দা, যে দাঁত মুখ কামড়ে বলে উঠল, আম পড়েছে কিনা, আম কেউ নিয়ে গেল কিনা, তার জন্য তোর ঘুম হচ্ছে না? এদিকে পরীক্ষায় 2বার ফেল মেরে তোর ঘুম কি করে হয় হারামজাদি?
বলেই মেয়ের চুল চেপে ধরে বসালেন 2-3 ঘা। এরপর গাল টেনে বলে উঠলেন, এবারই শেষবার। যদি ফেল করেছিস না, কাজের ছেলে আক্কাসের সাথে তোর বিয়ে দেব। তখন বুঝবি কত দানে কত চাল। কেমন গন্ধ আক্কাসের শরীরে জানিস তো নাকি? বলেই ধাক্কা দিয়ে মেয়েকে পড়ার টেবিলে বসিয়ে দরজা বাইরে থেকে আটকে গজগজ করতে করতে রান্নাঘরে পা বাড়ালেন শায়লা বেগম। তিনি পেটে আরো 2টো ছেলে ধরেছেন, তারা ভালো রেজাল্ট করে চাকরি করেছে শহরে। এই গাণ্ডমূর্খ বোকা মেয়েটা তার মতো চতুর মেয়ে লোকের পেট থেকে কি করে পয়দা হলো তিনি খুঁজে পেলেন না। মনে আশা করেছিলেন ছেলে দুটোর মতো মেয়েটাকে নিয়েও ভাবি মহলে বুক উঁচু করে হাঁটবেন, কিন্তু মেয়ের কাণ্ডে বুক উঁচু তো দূর, মুখ লুকিয়েও সমাজে চলা যাচ্ছে না। মেয়ে পুরো বংশের মুখে একদম খাবলা খাবলা গোবর লেপে দিয়েছে। রান্নাঘরে আজ রেনুমা এলেন না। নামাজ শেষে তিনি কাঁদতে কাঁদতে জায়নামাজেই ঘুমিয়ে গেলেন। বড় যার রান্নাঘরে না আসার হেতু বুঝতে পেরে একাই চুলা ধরালেন শায়লা। এরপর চামেলির সহায়তা নিয়ে একে একে বানাতে লাগলেন যার যার পছন্দসই নাস্তা। সকাল 8টার পর খোলা হলো মৌনতার কক্ষের দরজা। টেবিলে বইয়ের ওপর মুখ গুজে নাক ডেকে ঘুমোচ্ছে মেয়েটা। শায়লার রাগ সপ্তম আকাশ স্পর্শ করলো, কিন্তু এবার আর মেয়েকে মারলেন না, শুধু হুঙ্কার ছেড়ে ডেকে বলে উঠলেন, মুখ হাত ধুয়ে নাস্তা সেরে বাইরে দুনিয়ার চেয়ে দেখুন মহারানী, পুরো পৃথিবী অনেক দূর এগিয়ে গিয়েছে। এ পর্যন্ত শুধু আপনিই অপদার্থের নয়, প্লেটে রয়েছেন। 1 সপ্তাহ পর হসপিটাল থেকে রিলিজ করা হলো মেজর রনকে। তার 2টো হাতই কঠিন আঘাতপ্রাপ্ত হয়ে মচকে গেছে, 2 হাতেই স্লিং লাগানো। তার সার্বক্ষণিক দেখাশোনার জন্য নিয়োজিত আছে স্পেশাল আর্মি সোলজার পারসন। মুখ দিয়ে শব্দ বের করার আগেই সামনে হাজির সব কিছু। নিজ বেডে বসে রেস্ট করছেন রণ। এমন সময় সেখানে এলো দুর্জয়। একটা আপেল নিয়ে রণর মুখের সামনে এগিয়ে বলে উঠল, চক্রটার পরিচয় পাওয়া গেছে। ভাড়াটে কিলারদের ঝঞ্ঝাঠীন বর্ডার পার করে দেয় এদের মূল লক্ষ্য। বারুর লোকটা মুখ খুলেছে, আপাতত জেলে আছে, কোর্টের রায় এখনো হয়নি, তবে বেশ কঠিন সাজা হবে। তোকে খুন করতে চেয়েছিল, এটা আমি রিপোর্ট করে দিয়েছি তোর কন্ডিশন সহ। দুর্জয়ের মুখে বাহারুল সম্পর্কে কথাগুলো শুনে নিশ্চুপ আপেল চিবুতে লাগলো রণ। তার মনে হচ্ছে বাহারুল নামমাত্র গুটি এখানে, এর পেছনে আরো ক্ষমতাধর কারোর হাত রয়েছে, যিনি বাহারুলকে সামনে এনে নিজে অন্তর্ধানে থাকতে চাইছে। রণকে নিশ্চুপ দেখে দুর্জয় শুধালো, কথা বলছিস না যে? রণ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, আমার হাত ঠিক হবে কবে? আরও দিন 15 পরে। আমি বাড়ি যেতে চাই, ছুটি অ্যাপ্লাই কর। কতদিন? মাস 5 ইন্টেলিজেন্স কমান্ডো ছুটি এত লম্বা হয় না বন্ড। মিশন শেষ করার সুবাদে রিকভারি লিভ হিসেবে তুমি সর্বোচ্চ 1 মাসের ছুটি কাটাতে পারবে। এতগুলো মার খেলাম, তার জন্য সরকারের কোনো দায় নেই আমার উপর? এতগুলো টাকা যে পকেটে পড়বে তার বেলায়। আর কোনো বাক্য ব্যয় না করে উঠে দাঁড়ালো রণ। আয়নায় নিজেকে একটু পরখ করলো। চোখে মুখে হাজারো কাটাকাটি দাগ, ঠোঁটের কোণে গভীর জখম, শ্যামবর্ণের মুখটা আর একটু কালচে লাগছে। শরীর পুরে তামাটের রং ধারণ করেছে, শক্ত জলটা আজ দুর্বল। চোখে কোনো হিংস্রতা নেই, বাদামি ঠোঁট দুটো বড্ড শুষ্ক। বাঁকা ব্রুজোড়ার সমস্ত সৌন্দর্য বিলীন হয়েছে। তীক্ষ্ণ নাকটা ব্যান্ডেজে ঢাকা। বাহারুল ঘুষি মেরে চ্যাপটা করে দিয়েছে। নিজের চেহারার এহেন দুর্দশা দেখে আয়না থেকে সরে দাঁড়ালো রণ। এরপর ড্রয়ার থেকে নিজের বাটন ফোনটা বের করে সুইচ অন করলো। ডায়াল করলো রেহনুমার নাম্বার। ফোন কেটে যাবে এমন মুহূর্তে রিসিভ হলো ফোনটা। হ্যালো বলবার আগেই একটা চপল মিহি কণ্ঠে ভেসে এলো, বড়মা ডক্টরের কাছে গিয়েছে, ফোনটা বাড়িতে রেখে গিয়েছে। আপনি ডিমওয়ালা আঙ্কেল? ডিমের টাকা বড় আব্বুর দোকান থেকে নিতে বলেছে আপনাকে। এ মাসে বড় আম্মু আর হাঁসের ডিম নেবেন না, বুঝেছেন? একদমই কথাগুলো বলে থামলো মৌনতা। এরপর পুনরায় বলল, শুনতে পাচ্ছেন? কথা বলছেন না কেন আঙ্কেল? রণ নিশ্চুপ থেকে ঠোঁট কামড়ে ধরল। এরপর রাশ ভারী গলায় বলল, কেউ ফোন করলে আগে তার পরিচয় জিজ্ঞেস করতে হয় বোকা চৌধুরী, এরপর কথা বলতে হয়। আমি তার ডিমল আঙ্কেল নই, আমি রণ। রণর নাম শুনে শক্ত হয়ে চোখ বড় করে দাঁড়িয়ে রইল মৌন।
ভয়ে তার গলা শুকিয়ে উঠেছে। বাকি প্রশ্ন কি কি করতে হবে সব গুলিয়ে দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। এরপর চট করে বলে উঠল, বড় মা এলে ফোন করতে বলবো, রাখছি কেমন? বলেই লাইন কেটে দিতে উদ্যত হলো মৌন। এপাশ থেকে ঠান্ডা হুমকি ছুড়ল রণ। লাইন কাটলে তোকেও কেটে দুভাগ করে ফেলবো মৌন। আমার কাছে এখনো 4 মিনিট 22 সেকেন্ড সময় আছে। বাকি মিনিটসগুলো তুই কথা বলবি আমার সাথে। যদি মিনিটগুলো ওয়েস্ট হয় বাসে ফিরে জাস্ট আঁচড়ে মেরে ফেলবো। গট ইট? পাংশু মুখে ফোন হাতে দাঁড়িয়ে আছে মৌন। ফোনের ওপাশে আস্ত একটা বাঘ দাঁড়িয়ে। বেশ বেকায়দায় পড়ল মৌন। মানুষটার সাথে তার সম্পর্ক বড্ড বাজে। কাছে পেলেই অকারণে গালে চড় মারে, খবিশ লোক। আর কথায় কথায় মিলিটারি শিডিউল জারি করে বাড়িতে। টাইম টু টাইম ঘুম থেকে ওঠা, পড়তে বসা, খাওয়া, রাতে ঘুমানো। উফ, অসহ্য যন্ত্রণা। যেই মানুষটাকে দুই চোখে সহ্য করতে পারে না মৌন, সেই মানুষটার সাথে নাকি 4 মিনিট কথা বলতে হবে। ভেবেই চোখের পলক চাপটে ঠোঁট বাঁকালো সে। মৌন তার নীরবতা সহ্য হলো না ওপাশের অধৈর্য মানবের। সে ধমকে উঠল, তোর বাপের টাকা দিয়ে ফোন করেছে? মুখে কথা আসছে না? সারাদিন তো হাজারটা বকবক করিস। আচ্ছা ভাও ফুস। মৌন নড়ে চড়ে উঠল। এরপর মিনমিন করে বলল, কি বলবো খুঁজে পাচ্ছি না। তাহলে গান গা। মৌন চোখ গোল করে বলল, ভুলে গেছি। রণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এলাকার খবর বল। মৌন চারপাশে নজর বুলালো। তার মা বা বাড়ির অন্য কোনো সদস্যই নজরে লাগছে না। অথচ অন্য সময় বাড়িতে মানুষ ধরে না। আজ মৌনতার বিপদে কেউ এগিয়ে এলো না ভেবে মৌনতা মনে মনে সিদ্ধান্ত নিল সে আজ ভাত খাবে না। এরপর ধীর গলায় বলে উঠল, জমিলা চাচির মেয়ে নাসরিন 2 দিন আগে ভেগে গেছে খায়রুল ভাইয়ের সাথে। বাড়িতে যে বিড়ালটা ছিল ওটা হারিয়ে গেছে। খুশবুর বর ওকে তালাক দিয়েছে। বড় দুঃখী মেয়েটা। আমার বান্ধবী তুলি, ওর বিয়ের সম্বন্ধ চলছে। ছেলে দেশের বাইরে থাকে। আর বাড়ির কালো গরুটা একটা বাছুর দিয়েছে, ষাঁড় বাছুর। বড় মার রাম ছাগলের পেটে বাচ্চা। আর তোকে এলাকার খবর বলতে বলছে মৌন। গরু ছাগলের বাচ্চার খবর শুনতে চায়নি। ঠান্ডা গলায় বলে উঠল রণ। মৌন ফাঁকা ঢোক গিলে চোখ বুঝে এলাকায় কি কি ঘটনা ঘটেছে মনে করার চেষ্টা করলো। এরপর ভয়ার্ত গলায় বলে উঠল, বিল্লাল ভাই কয়েকদিন আগে ফাঁসি দিয়ে মারা গেছে বটতলায়। জানো, ওনার পা মাটিতে লাগানো ছিল কিন্তু গলায় দড়ি। পুলিশ আত্মহত্যাই বলছে, কিন্তু আমার বিশ্বাস হয় না। বিল্লাল ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষকে ধর্মের পথে আনেন উনি। উনি কেন অযথা ফাঁস নেবেন? বলেই দাঁত দিয়ে নখ কাটল মৌন। বিল্লালের মৃত্যু সংবাদে কপাল কুঁচকে এলো রণর। সে কিছু প্রশ্ন করবার আগেই রেনুমা শুধালো, কার সাথে কথা বলছিস? মৌন যেন প্রাণ ফিরে পেল। রেনুমার হাতে ফোন গুজে বলে উঠল, নাও মিলিটারি সাহেব। মৌনতার বলা কথাটা রণর বেশ মনে ধরল। ঠোঁট নাড়িয়ে নামটা উচ্চারণ করে ঠোঁট টিপে হাসল। এদিকে ছেলে ফোন করেছে শুনেই কানে ফোন চেপে রেনুমা বলে উঠল, বেঁচে আছিস তো বাবা? রণ কুশলাদি বিনিময় করে বলে উঠল, আগামী সপ্তাহে বাড়ি ফিরবো না। প্লিজ মা, কাউকে কিছুটি বলো না। তুমি তো জানো আমার সবকিছু কত সিকিউরড। রেনুমা সায় জানিয়ে বললেন, তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি কাউকেই বলবো না। সই সালামতে এসো। রেনুমার সাথে আরো কিছু কথা বলে লাইন কেটে বিল্লালের ভাবনায় বসলো রণ। মন বলল, থানার ওসির সাথে কথা বলে একবার পোস্টমর্টম রিপোর্টটা দেখতে হবে। শান্ত স্নিগ্ধ পূব আকাশে ভোরের রক্তিম আলো ফুটতেই নির্মল বাতাসে ভেসে এলো তাললয়হীন হারমোনিয়ামের বাজনা, সেই সাথে বেসুরা গলায় রবীন্দ্রসঙ্গীত। প্রথম প্রথম যে কেউ এই বিশাল অর্থবহ গানটা এহেন বেঢঙীয় গলায় শুনলে ভাববে রবীন্দ্রনাথের বিরহে কেউ গলা ফাটিয়ে কাঁদছে। কিন্তু বিষয়টি এমন নয়। মৌনতার ভোরবেলায় পাক পাখালির সাথে মিলেমিশে নিত্যদিনের সঙ্গীত রেওয়াজ করার অভ্যেস। তারই কর্কশ সুর ভেসে আসছে নির্মল সমীরণে নিশ্চুপ শান্ত ভরে। মির্জাবাড়ির প্রধান কর্তা মির্জা দেওয়ান সাহেব সঙ্গীত মনা মানুষ, গান ভালোবাসেন। এই ভদ্রলোক তার স্ত্রী রাবেয়া বড্ড সুরেলা গলায় গান করতেন। প্রতিদিন সকালবেলায় স্বামীর শিয়রে বসে গুনগুন করে গান ধরতেন ভদ্রমহিলা। দেওয়ান মির্জা রোমাঞ্চিত হতেন সেই গানে, ডুবতেন সুখময় লহরীতে। বলতে গেলে দিনের সূচনা হতো সহধর্মিনীর মিহি সুরেলা গলায়।
এভাবেই রাবেয়ার কণ্ঠ নিঃসৃত সুর বৃদ্ধের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। স্ত্রীর অকাল মৃত্যুর পর বৃদ্ধ অসহায় হয়ে পড়েন। সঙ্গীহীন একাকী জীবনে নেমে আসে বিষাদের ছায়া। স্ত্রী এবং স্ত্রীর হাসিমাখা কণ্ঠ বৃদ্ধকে বড্ড পীড়া দিত। নানা দেশ বিদেশ ঘুরে একাকিত্ব কাটানোর চিকিৎসা নিয়েছেন এই ভদ্রলোক, কিন্তু ফলাফল হতাশাজনক। বৃদ্ধের দুর্দশার চারপাশের মানুষজন বুদ্ধি দিতেন দ্বিতীয় বিবাহের, কিন্তু ছোট ছেলে দুটোর মুখের পানে তাকিয়ে একাকী জীবন কাটিয়ে দেন বৃদ্ধ। কালের বিবর্তনে মির্জা দেওয়ানের ছেলেরা বড় হয়ে বিয়ে শাদী করে সংসার পাতলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি বৃদ্ধ। অদমনীয় রাগ, চিৎকার, চেঁচামেচি আর হাই প্রেশার দখল করে নিয়েছে পুরো শরীরটাকে। ঘুমের ঘোরেও আজকাল চিৎকার করেন তিনি, কিন্তু যখন স্বপ্নের মাঝে স্ত্রীর সেই সুর শোনেন তখন তার রাগ ঝরে পড়ে বালির বাঁধের ন্যায়। জাগ্রত হলেই আবার বিষাদময় তর্জন গর্জন। নিঃসঙ্গী একাকী জীবনে বৃদ্ধ চেয়েছিলেন মির্জাবাড়ির কেউ একজন তার স্ত্রীর স্থান দখল করুক, যার হাসি এবং গলার স্বরে বৃদ্ধ মানসিক শান্তি আর কানের তৃপ্তি খুঁজে পাবেন। দুই পুত্রের ঘরে দুটো ছেলে সন্তানের পর দীর্ঘদিন বাদে বিধাতার অশেষ রহমতে কন্যা সন্তান আসে মির্জাবাড়িতে, দেখতে হুবহু রাবেয়া সাবেরির মতো। কত শত আদরের নাম নির্বাচিতের পর মৌনতা সাবেরির নামখানা মনে ধরে বৃদ্ধের, তাই আদর করে নাতনির নাম রাখেন মৌনতা। নাতনি তার চোখের মণি। বৃদ্ধ ভেবেছিলেন সব কিছুতেই মির্জাবাড়ির নাম উজ্জ্বল করবে এই নাতনি, কিন্তু বৃদ্ধের মুখে তরতাজা পায়খানা ছুঁড়ে মেরেছে এই মৌনতা সাবেরি। মুখ উজ্জ্বল তো দূর, মানুষের সামনে মুখ দেখাতেও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে দিনে 50 বার। না গান বাজনায় ভালো, না পড়ালেখায় দক্ষ, না মাথার বুদ্ধিতে। শুধু তাই নয়, ধরে বেঁধে 1000 টাকা বেতন বাড়িয়েও আটকে রাখা যায়নি গানের মাস্টারকে। প্রথম কয়েকদিন এলেও সুরের রাগী মূর্ছনায় কোথায় লুকিয়ে পড়েন সেই মাস্টার বিধাতাবিহীন তা কেউ জানে না এই ব্রহ্মাণ্ডের। কিন্তু এত কিছুর পরেও কিছুতেই আফসোস নেই এই কিশোরীর। সে আটঘাট বেঁধে পড়তে বসে, কিন্তু মন তার পড়ার টেবিলে থাকে না। মন থাকে পাড়ার অলিতে গলিতে আর ছোট ছেলেমেয়েদের খেলার আড্ডায়। বয়সের গণ্ডি 17 পেরোলেও মন এখনো 12 ঘরেই। শিশুসুলভ আচরণ এখনো তার পিছু ছাড়েনি। মির্জা দেওয়ানের কলিজার টুকরো বলে পরিবারের কেউ শাসনটুকু করতে পারে না এই মেয়েকে। লাগামহীন এই মেয়ের অত্যাচারে কপাল ডিঙিয়ে ঘাম ঝরে বাড়ির প্রত্যেক সদস্যর, কিন্তু তাকে বাগে আনা দুঃসাধ্য। এই বাড়িতে তাকে শাসানোর মতো দ্বিতীয় কেউ নেই। তবে আছে একজন যাকে মৌনতা জমের ন্যায় ভয় পায়। মানুষটা এ বাড়িতে সবসময় থাকে না, বছরে 2-1 বার সেই জমের সাথে মৌনতার সাক্ষাৎ হয়। তখন বাঁশের কঞ্চির ন্যায় সোজা তরতরে হয়ে থাকে সে, কিন্তু মানুষটা চলে গেলেই আবার বাঁকানো লতা ঘিরে ভেজা চুঙের কুকুরের বাঁকা লেজ দীর্ঘদিন লাগামহীন ওড়া হয়েছে। এবার বোধহয় পায়ে বেরি পড়ল বলে। ডাকে পাখি মেলে আখি, দেখো সোনালি আকাশ, গায়ে ভোরেরও বাতাস। এলোমেলো বাজনা আর পেশুরে গলায় অর্ধেক গান শেষ করে দম ফেলল মৌনতা। বৃদ্ধ দেওয়ান নিশ্চুপ শুনলেন সেই সুর সাধনা। গানের শব্দে কানের পোকা ইতিমধ্যে আক্কা পেয়েছে বৃদ্ধের, কিন্তু তা মুখে প্রকাশ করে নাতনির মন ভাঙলেন না বৃদ্ধ। গানের শব্দে কিচিরমিচির সুর তোলা চড়ই শালিক সব কবেই পালিয়েছে। শুধু কয়েকটা দাঁড়কা কা কা শব্দে ডেকে উঠছে। উঠানের আম গাছের পানে তাকিয়ে কপালের ঘাম মুছলেন বৃদ্ধ। শুভ্র সুন্দর ঠান্ডা সকালেও গানের সুরে তার ঘাম বেরিয়ে গেছে। তর্জনী আঙুলে কপালের ঘাম মুছে হাফ ছেড়ে শ্বাস টানলেন দেওয়ান মির্জা। এরপর মৌনকে বলে উঠলেন, এবার পড়তে বসো দাদু ভাই, অনেক গান বাজনা হয়েছে, আমরা আবার কাল সুর সাধনা করব। বলেই কাজের ছেলে আক্কাসকে হাফ ছাড়লেন। 1 কাপ চা দিয়ে যাক্কু। মৌনতা হাসি মুখে নিজের হারমোনিয়াম আর গানের খাতা গুছাতে মনোনিবেশ করলো, যেন খুব বড় সুনামের কাজ শেষ করলো মাত্রই। চোখে মুখে তার দম্বের ছিটে ফোঁটা। স্কুলের অঙ্ক স্যার তাকে কাজ চাপড়ে বলেছে, আর কয়েকদিন চেষ্টা করলে রুনা লায়লাকে ছাড়িয়ে যাবে সে। সেই আশায় রেওয়াজ বাড়িয়েছে দ্বিগুণ হারে।
প্রশংসা যেহেতু অঙ্ক স্যার পর্যন্ত পৌঁছেছে, তবে টিভিতে অডিশন দিতে আর দেরি কিসের। দেওয়ান মির্জার হুকুম পেয়ে আকাশ দৌড়ে এক কাপ চা এনে হাঁপিয়ে বলে উঠল, এই না নানাজান, আপনি চা। চায়ের পেয়ালা হাতে নিয়ে নাক ফুলালেন ভদ্রলোক। এরপর চোখ গরম করে দাঁত কটমট করে শুধালেন। এ চা কে দিয়েছে? চায়ের নজর বুলিয়ে জিভ কাটল আকাশ। চা ভর্তি পিঁপড়ের মরদেহ, কি সুন্দর সেগুলো চাকেলি খেলছে। গরম দুধ চায়। আকাশ উত্তর একবার আগেই দেওয়ান মির্জা আবার থমকে উঠলেন। কে করেছে এই চা? তাকে ধরে আন আমার সামনে, তাকে দিয়ে পিঁপড়া গেলাবো আমি। আকাশ দৌড়ে গিয়ে কাজের মেয়ে চামেলিকে নিয়ে এলো। এরপর ভয়ার্ত চামেলির হাতে চায়ের কাপ তুলে দিয়ে বলে উঠল, এই চাচামিলি করতেছে নানাজান, ওরে কি করতে হইব হুকুম করেন খালি, বাকিটা আমি দেখতেছি। আকাশ এই বাড়ির ক্ষমতাধর কাজের লোক। দেওয়ান মির্জার খুব কাছের মানুষ বলে বাড়ির অন্যান্য কাজের লোক তাকে দেখে ভয়ে তটস্থ থাকে। সেই ফয়দা লুটে সকলের ওপর অদৃশ্য চাবুক চালায় আকাশ। আকাশের ঠোঁট মুখ আর চোখের অবস্থা দেখে ভয়ে কেঁদে দেবার অবস্থা এলো চামেলির। হাতের ইশারায় আকাশকে সরে যেতে বলে নিজের তিরিক্ষি মেজাজ আর একটু চটিয়ে দেওয়ান মির্জা বলে উঠল, পিঁপড়াগুলো চা থেকে তুলে চেটে চেটে খা চামেলি। শুধু তাই নয়, আগামী এক সপ্তাহের প্রতিদিন সকালে জ্যান্ত পিঁপড়া ধরে গিলে খাবি। বেখেয়ালিপনার জন্য এটাই তোর শাস্তি। চামেলি ঘাড় কাত করে সায় জানিয়ে পিঁপড়েগুলো গিলে ভয়ে ভয়ে শুধালো। উত্তর করলেন না দেওয়ান মির্জা। ভয় চুপসে গিয়ে কাপ সমেত সটকে পড়ল চামেলি, যেন খুব বাঁচা বাঁচল সে। এদিকে নিজের সব কিছু গুছিয়ে মনও বলে উঠল, চিনিতে পিঁপড়ে থাকবে, এটাই তো স্বাভাবিক দাদু ভাই। এটা নিয়ে অযথা তুমি রাগ করছো। পিঁপড়া তো আর ডায়াবেটিসের রোগী নয় যে চিনি খেতে তার মানা। দেওয়ান মির্জা এবারও জবাব দিলেন না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে নাতনির উদ্দেশ্যে বলে উঠলেন, সামনে তোমার টেস্ট পরীক্ষা। আপাতত গানের আওয়াজ বন্ধ দিয়ে সকাল বিকাল লেখাপড়াতে মন দিলে আমি খুশি হব। একই গান 2 মাস ধরে শুনছি, পরীক্ষার পর নতুন গান শুনবো। মৌনকে কিছু বলার সুযোগ না দিয়েই হন হন করে উঠে গেলেন দেওয়ান মির্জা। মৌনতা ঠোঁট উল্টে দাদার যাবার পানে তাকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ রইল। এরপর আকাশকে শুধালো, গানটা কেমন হলো আক্কু ভাই? পাকা ঢোক গিলে আকাশ বলে উঠল, মিশা কইলে পাপ হয়, আর আমি মিশা কইতে পারি না। মিলিটারি ভাইজানে কঠিন নিষেধ আছে মিশা না কইতে। কিন্তু বিশ্বাস করেন আফামনি, এই গানের সুর আমার পায়খানা করতে কষ্ট হয়। বেসুরা চিৎকারে আমি বিরক্ত হই, আমার পেটে মোচড় ধরে না, সারাদিন খুব কষ্টে কাটে। গান বাজনা সবার জন্য না। আপনি এইবার ক্ষমা দেন, মিলিটারি ভাইজান বাড়ি আইলে আপনারে গলা টিপ্পা মাইরা ফালাইব। এই বেসুরা গলায় তার ঘুম ভাঙলে, বাকিটা আপনার ইচ্ছা। আমি গেলাম। সঙ্গীত সাধনা নাম কইরা অনেক অত্যাচার করতেছেন আপনি। আকাশের করা অপমানে চোখ ফেটে জল এলো মৌনতার। সে গানের খাতায় শক্ত হাতে চেপে ধরে কাঁদল, কিন্তু কোনো শব্দ হলো না। তার কান্নার ধরনই এমন, হাঁ করে কাঁদলেও গলা দিয়ে এক বিন্দু আওয়াজ গড়ায় না, শুধু দাঁতগুলো দেখা যায়। বড্ড বিশ্রী সেই কান্না। কিন্তু আকাশের এই দুঃসাহসেরও একটা বিহিত করা প্রয়োজন। কান্নাকাটি পরে, আগে তার গলা সত্যিই বেসুরে নাকি সুরেলা তার প্রমাণ হোক। গানের শব্দ থামতেই নিজেদের কান থেকে গুজে রাখা তুলো ছুঁড়ে ফেলল মির্জা বাড়ির প্রত্যেকে। মৌনতার বাবা সাদমান মির্জা রক্তচক্ষু নিয়ে স্ত্রীর পানে তাকিয়ে ধমকে উঠলেন, যদি জানতাম মেয়ে এমন গাধি আর বেসুরে গলায় শিল্পী হবে, তবে জন্মের পরেই নুন খাইয়ে মেরে জেলে গিয়ে বসে থাকতাম। বুঝলে, প্রতিদিন এত এত কানের অত্যাচার আর নেওয়া যাচ্ছে না। তাছাড়া মানুষের সামনে মুখ দেখাতেও লজ্জা। বিয়ের একটা সম্বন্ধ পর্যন্ত আসে না। তোমার মেয়ে কি পাপ যে করেছিলাম আল্লাহ জানে। ছেলে দুটোকে তবু লাইনে আনতে পেরেছি। মেয়েটা একেবারে খোদার ছেড়ে দেওয়া লাল সার। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, এ আমার মেয়েই নয়। মির্জা বংশের মেয়ে তো এমন পাগল ছাগল হতে পারে না। সত্যি করে বলো তো শাইলা, এই মেয়ে কার? স্বামীর এহেন প্রশ্নে তেলে বেগুনে জ্বলে উঠলেন শায়লা। তিনি প্রতিক্রিয়া দেখানোর আগেই রাগে গজ গজ করতে করতে খাবার না খেয়েই উঠে গেলেন সাদমান মির্জা। স্কুলের হেডমাস্টার তাকে পথে পেলেই আকার ইঙ্গিতে মেয়ের বুদ্ধিহীন ঘিলু নিয়ে কথা শোনায়। দেওয়ান মির্জার দাপটে তেমন শক্ত করে কিছু বলতে না পারলেও উপমা
ব্যবহার করে কিছু বলা বাদও রাখেনি ভদ্রলোক। প্রতিদিন একই ঘ্যান আর শুনতে ইচ্ছে করে না। এদিকে রাত পোহালেই আর এক আজাব এসে হাজির হয়। বারবার বারণ করা সত্ত্বেও হারমোনিয়াম নিয়ে বসে চিৎকার চেঁচামেচি করে মেয়েটা। এই পরিস্থিতি মোকাবেলায় উপায় কি? নানাবিধ ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে বাইরে বেরোতেই পাড়ার ঘটক টুক্কু মোল্লার সাথে দেখা হলো। ভদ্রলোক তর্জনী আঙুল থেকে অল্প চুন নিয়ে জিভের ডগায় লাগিয়ে পান চিবোতে চিবোতে সাদমান মির্জার সামনে এসে সালাম দিলেন। সালাম মির্জা খান, খবর ভালো? সাদমান কপাল কুঁচকে নিজের পথে হাঁটলেন। পাত্তা পেতে টুক্কু মোল্লা উঁচু গলায় বললেন, মাইয়ার লাইকে একটা সম্বন্ধ আনছি, পোলা হাজারে একটা, পুরোই সোনার টুকরা, শহরে বিশাল ব্যবসা, কোটিপতি বাপের একটাই পোলা, যদি চান তাহলে কথা কইতে পারি। মেয়ের বিয়ের সম্বন্ধের কথা শুনে পা থামালেন সাদমান। এরপর উজ্জ্বল মুখে বললেন, দেখি কেমন সোনার টুকরো। লাল লাল দাঁত বের করে প্রশস্ত হাসলেন টুক্কু মোল্লা। এরপর বায়োডাটা বের করে বাহানার গড়িমসি করে বললেন, চাইলে আপনার দোকানে বসি, খরায় খরায় শুভ কাজের আলাপ করতে ভালো দেখায় না? সাদমান বুঝলো হাতের মুঠোয় টাকা না গুছলে এই বজ্জাত ঘটক ছবি দেখাবে না। তাই মাথা ঝাঁকিয়ে নিজের মোটর সাইকেলের পেছনে ঘটককে তুলে ছুটলেন বাজারে নিজের বিশাল কাপড়ের দোকানে। গায়ে বাসন্তী রঙের সুতি জামা জড়িয়ে চোখে মোটা করে কাজল টানলো মৌন। বড় বড় চোখ জোড়া দেখতে বেশ লাগলো। গোলাপি ঠোঁটে অল্প লিপস্টিক মেখে ঠোঁট পিষে মিশিয়ে নিল। ফর্সা কপালে কালো একটা টিপ পরে পিঠজোড়া চুলগুলো বিনুনি করলো। সামনের বেবি হেয়ারগুলো কপালের দুপাশে ছড়িয়ে গালে একটু ফেস পাউডার মেখে আয়নায় নিজেকে পরখ করলো। দেখতে বেশ লাগছে, গ্রামের সবচেয়ে সুন্দরী বললেও কম হবে। গায়ের ওড়নাটা ঠিক করে অঙ্ক বই হাতে নিয়ে ঘরের বাইরে বেরোতে পা বাড়ালো মৌন। এমন সময় শায়লা পথ আগলে দাঁড়িয়ে শুধালেন, সিনেমা শুটিং করতে যাচ্ছেন আম্মা? কপাল কুঁচকে ঠোঁট ফুলিয়ে মৌন বলল, কাচারি ঘরে প্রাইভেট পড়তে যাচ্ছি মা, শুটিংয়ে কেন যাব? শায়লা চোয়াল শক্ত করে ঠোঁটে কাঠিন্য ভাব ফুটিয়ে বলে উঠলেন, দোতলা থেকে নেমে 10 কদম বাদে কাছারি ঘর, তাতেই এত সাজসজ্জা, মাস্টারের চোখে বেলকি লাগানোর ধান্দা করছিস তাই না? মৌন কপাল কুঁচকে রাগ দেখিয়ে বলল, কি বলছো মা, শিক্ষক বাবার সমান। কিন্তু ওনার বয়স তো তোমার বাপের সমান না। বলেই পিঠে এক কিল বসিয়ে ধমকে উঠে বললেন, টিপ খোল হারামজাদি, মাথায় ঘুমটা দে, আর স্যারকে বলবি আগামী মাস থেকে তোকে আর আসতে হবে না, তার হাবভাব সুবিধার না। কিন্তু মা, উনি অনেক ভালো পড়ান। ভালো পড়াশোনার মাস্টার আইতাছে, তুই ইয়ানাফসি পড়, লম্বা ঠ্যাং আর লম্বা থাকবে না তোর, কারেন্টের তারের মতো সোজা টনটনে হয়ে থাকতে হবে, বুঝলি? কাছারি ঘরের কাঠের চেয়ারটায় বসে শার্টের কলার টেনে টেনে ঠিক করলো অঙ্ক মাস্টার পিয়াল। এবছরই ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করেছে সে। ছেলেটা যথেষ্ট মেধাবী, বাবা এলাকার মেম্বার, মানুষজন তাদের সম্মান করে। হাতে প্রচুর অবসর সময় এখন। সাদমান মির্জার অনুরোধে মৌন তাকে পড়াতে এসেছিল মাস তিনেক আগে। মেয়েটা অঙ্কে একদম শূন্য, সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগই তার মাথায় ঢোকে না। পিয়াল ভেবে পায় না এই মেয়ে প্রাইমারি গুণটি কিভাবে পেরিয়েছে। পিয়ালের মাঝে মাঝে ইচ্ছে হয় ঠাটিয়ে চড়িয়ে মেয়েটার সবকটা দাঁত ফেলে দিতে। সারাক্ষণই তার হাত নিষ্পিস করে, কিন্তু মেয়েটা অসম্ভব সুন্দরী। মেয়েটির মিষ্টি হাসি, তার চোখের রং ঢং পিয়ালকে কেমন কাবু করে। পিয়ালের বুকে ধড়াস ধড়াস ঢোল বাজে, অদ্ভুত অনুভূতি শিরায় শিরায় প্রবাহিত হয়। পিয়াল বহু অন্বেষণ করে বের করেছে সেই অনুভূতির সঠিক সংজ্ঞা। পিয়ালের মনে মৌনতার জন্য ভালো লাগার সৃষ্টি হয়েছে। হয়তো এটা ভালোবাসা, নয়তো মোহ। পিয়াল এখনো সঠিক শব্দের নাম ঠিক করতে পারেনি, কিন্তু তার আগে মৌনতার মনে কি আছে তা জানা প্রয়োজন। এজন্য পিয়াল আকার ইঙ্গিতে প্রশংসা করে মৌনতার মন বোঝার চেষ্টা করে। পিয়ালের প্রশংসায় মৌনতা হেসে কুটি কুটি হয়। পিয়াল ঠিক করেছে আরো কয়েকদিন গেলে নিজের মনের কথা জাহির করবে মৌনতার কাছে। কিন্তু মৌনতাদের সামনে তারা চুনোপুটি। ধন সম্পদ, ক্ষমতা, যোগ্যতা কিছুতেই তারা মৌনতাদের সমান নয়। পিয়াল প্রায় মনকে ধমকে অনুভূতিগুলোর গলা টিপতে চায়, কিন্তু বেয়ারা মন কি আর শাসন পারণ বোঝে? পিয়ালের ভাবনার মাঝে চা মিলিয়ে এলো চা আর বেলা বিস্কুট নিয়ে।
ট্রের মধ্যে বেলা বিস্কুট দেখে পিয়ালের রাগ তরতর করে মস্তিষ্ক ছুলো। বেশ স্বাদের এই বিস্কুট বড্ড অপছন্দ তার, কিন্তু মৌনতার পছন্দ, তাই মৌনতার সাথে নিজের পছন্দ মেলাতেও সে মৌনতাকে জানিয়েছিল বেলা বিস্কুট তারও বেশ পছন্দ। এমনকি পোলাও মাংস আর বেলা বিস্কুট একসাথে রেখে তাকে একটা নির্বাচন করতে বললে সে বেলা বিস্কুটই বেছে নেবে। ব্যাস হয়ে গেল কাণ্ড। মৌনতা তার মাকে এই বিষয়ে জানাতেই রোজ রোজ মিলছে বেলা বিস্কুট। মাস 3 ধরে এই খড়খড়ে বিস্কুট খেয়ে জিভ একদম নষ্ট হয়ে গেছে। আজকাল মুখরোচক খাবারও টেস্ট লাগে না, জিভে শুধু বেলা বিস্কুটের স্বাদ ঘোরে। চামেলি চলে যেতেই লম্বা ঘোমটা টেনে মৌনতা এলো। অদ্ভুত রূপে মৌনতাকে দেখে গলা ছাড়ল পিয়াল। এরপর বলে উঠল, এই কি মৌনতা সাবেরি, এত বড় ঘোমটা কেন? মৌনতা কথার উত্তর না দিয়ে বলল, স্যার সত্যি করে বলুন তো, আমার গানের গলা কি বেসুরে? সবেই দুধ চায়ে চুমুক দিয়েছে পিয়াল। মৌনতার প্রশ্নে দুধ চা তার নাকে মুখে উঠে গেল। খেতে খেতে মিথ্যা বলা যায় না, কিন্তু সত্যি বললেও পছন্দের মানুষের মন ভাঙবে, তাই বিষম খেয়ে কেশে মাথা চাপড়ালো পিয়াল। এরপর রয়ে শুয়ে বলল, যে এই কথা বলেছে সে গান বাজানোর কিছু বোঝে না মৌন। তোমার উপর জন্মানো হিংসা আর রাগ থেকে সে এমন কথা বলেছে। তুমি ওসবে কান দিও না, তুমি সঙ্গীত সাধনা চালিয়ে যাও, দেখবে একদিন রুনা লায়লাকেও ছাপিয়ে যাবে। মৌনতা সামান্য ভরসা করলো পিয়ালের কথা। এরপর বলল, একটা গান শোনাবো আপনাকে? পিয়াল তাৎক্ষণিক মাথা নাড়ালো। সে গান শুনতে চায় না, এমন আওয়াজ কানে গেলে মাথায় অসহনীয় যন্ত্রণা হয়। পুরোটা সন্ধ্যা মাথা চিনচিনে ব্যথা করে পিয়ালের। মাথা নাড়ানো দেখে মৌনতা চোখ বিস্ফোরিত করলো। ঘটনা ঘটে যাচ্ছে আন্দাজ করে পিয়াল বলে উঠল, আগে গতকালের অঙ্কগুলো সলভ করে দেখাও, এরপর গান শুনবো। নয়তো তোমার সুরের মূর্ছনায় আমি সব তালগোল পাকিয়ে শুধু গানই শুনতে চাইবে সারাক্ষণ। এমন সময় শায়লা এসে উপস্থিত হলো কাচারি ঘরে। সে মৌনতার পাশের চেয়ারটা টেনে বসলো। এরপর বলল, আলাদা গানের মাস্টার আছে বাবা, সেই বরং সুরের রাগী মূর্ছনায় হুঁশ হারাক। তুমি বরং যেটা পড়াতে এসেছো সেটাই পড়াও। অলরেডি 2 বার মুখে চুনকালি মেখেছি, আর মাখতে চাই না। এবার সরাসরি গলায় দড়ি দেব। পিয়াল ভয় ইতস্তত করে বলে উঠল। জি আন্টি, বুঝতে পেরেছি। শায়লা কপাল কুঁচকে বলল, তোমার মা আমারে খালা মানে? তুমি আমারে আন্টি বলো কিভাবে? তোমার মায়ের খালা তোমারও খালা? আমাকে ভাবি ডাকবে। মনতা তোমার দুঃসম্পর্কের ভাগ্নে, বুঝলে? কপাট শায়লার কাছে পিয়াল বিপাকে পড়ল। বলার মতো কিছু না পেয়ে উত্তর করল, রক্তের সম্বন্ধ না থাকলে একটা বলে সম্বোধন করলেই হলো। শায়লা পিয়ালের নখৎপর্ণে থেকে ইতোমধ্যে তার মনের বাসনা আজ করে ফেলেছেন, তাই মুঠো ভর্তি টাকা পিয়ালের পানে এগিয়ে বলে উঠল, এই মাসের আর 3 দিন আছে। আগামী মাস থেকে তোমার আসার আর প্রয়োজন নেই, নতুন মাস্টার আসতেছে। শায়লার কথা পিয়ালের মাথায় বজ্রপাতের ন্যায় আঘাত করল। টাকা হাতে না নিয়েই পিয়াল শুধালো, আমি কি খারাপ পড়াচ্ছি আন্টি? শায়লা মাথা নাড়িয়ে বলল, তুমি যথেষ্ট ভালো পড়াও, কিন্তু মাংনা মাস্টার থাকতে টাকা দিয়ে কেন পড়াবো? রন আসছে বাড়িতে, ওই পড়াবে। বলেই টাকাগুলো পিয়ালের হাতে গুঁজে দিয়ে তরতর করে উঠে গেলেন শায়লা। যাবার আগে কড়া চোখে মেয়েকে শাসালেন, পরীক্ষার আগে গান বাজনার নাম আবার মুখে আনলে গলা টিপে মেরে ফেলবো। জানিস তো কোনো বাঘের খপ্পরে পড়তে যাচ্ছিস, তাই ঘিলুতে ভালো করে সব পড়া ঢুকিয়ে নে, নয়তো গালের চামড়ায় ফোসকা পড়ে যাবে। আমি মোটেও ফেরাবো না, কারণ তোর মতো খোদার খাসির লাগাম সেই ধরতে পারবে। আমরা দেওয়ান মির্জাকে ভয় পেলেও সে কিন্তু পায় না, মনে রাখিস। তার চোখের দৃষ্টিতে দেওয়ান মির্জাও স্বয়ং কাঁপে। বলেই চলে গেলেন শায়লা। রনর ভয়ে মৌনতার মুখ রক্তশূন্যতা পাণ্ডু হলো। পিয়াল নিজেও ঘাবড়ে গিয়ে তাড়া দেখালো, সমীকরণের অঙ্কটা করে দেখাও দেখি, কালই হাতে কলমে শিখিয়েছি। মৌনতা বিড়বিড় করে বলল, ভুলে গেছি স্যার। প্রথমবারের মতো মৌনতার মাথায় চাটি মেরে পিয়াল বলে উঠল, তোমার মতো গোবরে ভরা মাথা বাপের জন্মেও দেখিনি। প্রতিদিন সকালে গামলা ভর্তি গু খেও, যদি একটু বুদ্ধি হয়। পিয়ালের সুন্দর চেহারাটা মৌনতার কাছে এই মুহূর্তে বিশ্রী লাগলো।
ইচ্ছে করলো কলমের পিনটা পিয়ালের চোখে গেঁথে দিতে। এর মধ্যে পিয়াল গর্জে উঠল। কি হলো, বই খুলছো না কেন? এবার চোখ বড় বড় করে দাঁত কামড়ালো মৌনতা। এরপর পায়ের কাছে পড়ে থাকা ইট তুলে পিয়ালের মাথায় বসিয়ে বলে উঠল, আমাকে চোখ গরম করে ধমকানো? এত বড় স্পর্ধা! পিয়াল গিয়াল শিয়াল! মৌনতার রণমূর্তিতে কেঁপে উঠল পিয়াল। সুন্দরী মৌনতা হঠাৎই কেমন পিচাসিনীর রূপে পরিণত হলো। এইদিকে শায়লার রসুই ঘরে ঢোকার আগে পিয়ালের গগন বিদারী চিৎকার পুরো মির্জা বাড়ি কেঁপে উঠল। ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন শায়লা। বাড়িতে উপস্থিত সকল কাজের লোক, দেওয়ান মির্জা নিজে, আরও সকলেই দৌড়ে এলো। এসে পিয়ালের রক্তমাখা মুখশ্রী আর মৌনতার আগ্রাসী রূপ দেখতে পেল। ঘটনার আকস্মিকতায় কিং কর্তব্য বিমূঢ় হলেন প্রত্যেকে। বই খাতা গুছিয়ে মৌনতা গলা তুলে বলে উঠল, আপনি মোটেও ভালো পড়ান না। 3 মাসে যত টাকা নিয়েছেন সব ফেরত দিবেন, গাধা মাস্টার কোথাকার! বলে পিয়ালের হাত থেকে শায়লার টাকাটা ছো মেরে নিয়ে হনহন করে উঠে চলে গেল। দেওয়ান মির্জা সম্বিত ফিরে পেতেই দৌড়ে পিয়ালের কাছে এসে বলে উঠল, অঙ্কের মাস্টারকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেবার ব্যবস্থা করে রাখো, ছেলেটা বোধহয় মরেই গেল। এদিকে আজ ইংরেজি মাস্টার তাড়াতাড়ি পড়াতে এসেছিল মৌনতাকে। তার জরুরি কাজ পড়েছে কোথাও। কাচারি ঘরের দরজায় এসে এসব দৃশ্য দেখে সে আলগোছে সটকে পড়ল। যাবার আগে কাজের মেয়ে চামেলিকে বলে গেল, এই বদমেজাজি ডাকাত মেয়েকে আমি আর পড়াবো না। মির্জা সাহেবকে বলবে আমার মাইনেটা বাড়ি গিয়ে দিয়ে আসতে। মির্জাবাড়ির প্রকাণ্ড উঠোনের এক কোণের আম গাছের মোটা শেকড়ে বসে বসে রোদ পোহাচ্ছে মৌনতা। সেদিনের ঘটনার পর থেকে বাড়িতে শায়লা তার উপর স্টিম রোলার চালায়। মোটা ঢাকার বিনিময়ে সেদিন পিয়াল আর তার বাবার মুখ বন্ধ করা গেছে। টুকু ঘটক যেই পাত্র এনেছিলেন পিয়ালের ঘটনা কেন্দ্র করে, সেটাও ফসকে গেছে। সাদমান মির্জা, শায়লা দুজনেই মেয়ের ওপর রেগে বম হয়ে আছেন। এদিকে মৌনতার 2 ভাই মাহির আর মুইন ফোনেই বোনকে ইচ্ছে মতো শাসিয়েছে। বাড়িতে ফিরে আছড়ে পেটের নাড়ি বুড়িও বের করার হুমকি দিয়েছে। রঙিন জীবনটা মুহূর্তেই কেমন বেরং আর পানসে হয়ে গেল মৌনতার। আম গাছের শেকড় থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির চারপাশে নজর বুলালো। বিশাল এরিয়া নিয়ে মির্জাবাড়ির অবস্থান। প্রকাণ্ড উঠানের পর দোতলা বিশিষ্ট বিশাল বিল্ডিং। বাড়িটা দেওয়ান মির্জার বাবার আমলের। বাড়ির চারপাশে অসংখ্য ফুল ফলের গাছ। উঠান পেরোলেই লম্বা দিঘি মতন পুকুর। এলাকার আশপাশের মানুষ এখানে ধোয়াধুয়ির কাজ করে। মাঝে মাঝে হাঁসের পাল সাঁতরে বেড়ায় এই মাথা হতে ও মাথা। উঠান পেরোলেই বিশাল লোহার গেট। গেটের 2 পাশে ফুলের বাগান। বড় বড় জানা অজানা ফুলের সমাগম সেখানে। কালের বিবর্তনেও মির্জাবাড়ির সদম্ভে দাঁড়িয়ে আছে ফতেহপুর গ্রাম। মৌনতা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এলো। এমন সময় কয়েকজন ছোট ছোট ছেলে মেয়ে দৌড়ে এলো। তারা উচ্ছ্বাস ভরা গলায় মৌনতাকে শুধালো, মৌনপু, ডাঙ্গুলি খেলবে? বাচ্চাদের সরল আহ্বানে মৌনতার মন খারাপ দূরে পালালো। সে তাৎক্ষণিক রাজি হলো। তাই খেলার জায়গা হিসেবে মৌনতার বাড়ির সামনের রাস্তার ফাঁকা জায়গাটা ঠিক হলো। কারণ এখানে মানুষের তেমন সমাগম নেই। আর এই রাস্তায় সচরাচর কেউ হাঁটেও না। শুধু মির্জাবাড়ির মানুষজন নিজেদের সুবিধার্থে শর্টকাট হিসেবে এই রাস্তার বাজারে যায়। একে একে ডাঙ্গুলি পিটাতে লাগলো সকলে। যারটা যত দূরে যায় তার তত উচ্ছ্বাস। এভাবে খেলতে খেলতে মৌনতার সময় এলো। মৌনতার গর্তে ডাঙ্গুলি রেখে হাতে লাঠি দিয়ে খুঁটিয়ে উপরে তুলল। এরপর বসালো শক্ত বাড়ি। ডাঙ্গুলি অনেক দূরে চলে গেল, পার করলো বাকি বাচ্চাদের গণ্ডি। দ্বিতীয়বারও তারই পালা। এবার আরও পূর্ণ উদ্যমে বাড়ি বসালো মৌন। কিন্তু ঘটল বিশাল বিপত্তি। মৌনতার ডাঙ্গুলি হঠাৎ ছনছন শব্দ তুলল। চারপাশের উচ্ছ্বাস মুহূর্তেই পিনপতন নীরবতায় ছেয়ে গেল। পিছনের বাচ্চাগুলো ভয়ে জড়সড় হয়ে মৌনতার পিছনে লুকিয়ে পড়ল। ঘটনা কি হলো বুঝতে সামনে তাকালো মৌন। তাকাতেই তার হাতের লাঠি মাটিতে খসে পড়ল। ভয়ে কান্না পেল তার। সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। ধীরে ধীরে পিছাতে লাগলো মৌন। কিন্তু মোটা কাঁঠাল গাছটায় তার পিঠ ঠেকে গেল। বাচ্চাগুলো মৌনতার জামা খামচে ধরে গাছের পেছনে লুকালো। ধীরে ধীরে নিজের কালো রঙা জিভ থেকে কপাল
চেপে ধরে বের হলো রণ। গাড়ির দরজাটা সপাটে লাগিয়ে সামনের ফ্রন্ট কাঁচটা পরোক্ষ করলো। ডাঙ্গুলির আঘাতে তা চূর্ণ বিচূর্ণ। রণর কপাল দিয়ে রক্ত ঝরে শ্যামরঙা হাতটাও রঙিন হলো। সেই রক্তাক্ত কপাল নিয়েই মৌনতার সামনে দাঁড়ালো রণ। ভয়ে মৌনতার মনে মনে বলে উঠল, ইয়া আল্লাহ, আমার মরণ দাও, নইলে এই আজরাইল আমাকে চিবিয়ে খাবে। কিন্তু মৌনতার মরণ হলো না। দোয়া ইউনুস পড়তে গিয়ে গুলিয়ে ফেললো মৌনতা। লা ইলাহা ইল্লা আন্তার পর আর কিছু মনে নেই তার। ভয়ে কেঁদে ফেললো মৌনতা, কিন্তু শব্দ হলো না। রণ একদম মৌনতার সম্মুখে এসে দাঁড়ালো। মেয়েটার ফর্সা কপালে, নাকে আর চিবুকে মুক্তাদানার ন্যায় ঘর্ম বিন্দু জমে গেছে ইতিমধ্যে। গাল দুটো পাকা টমেটোর ন্যায় হলো। গলার কণ্ঠাহার ভেসে উঠল। এরপর চোখ খিচে বুঝে জামা খামচে ধরল। মৌনতার ভয়ার্ত মুখ দেখে রণ শুধালো, খুব ভয় করছে? তুই কি কিছু বলেছিস এ পর্যন্ত? মৌনতা চোখ বুঝেই মাথা নাড়ল। রণ ঠোঁট এলিয়ে শব্দহীন হাসল। এরপর আবার চোখ রাঙিয়ে বাচ্চাগুলোকে সরাতে ইশারা করলো। রণর ইশারা পেয়ে মৌনকে ফেলে বাচ্চাগুলো পগার পার হলো। রণ মৌনতার একদম কাছে এসে হিসিয়ে বলল, এবার তোকে একবারে মেরে তবেই ফিরবো আমি। 3 দিন বড্ড বেয়ারা হচ্ছিস তুই। চোখ মেলে দেখ কিভাবে ওয়েলকাম করেছিস আমায়। মৌনতা ভয়ে ভয়ে এক চোখ খুলল। এরপর আর একটা ভ্রুয়ের ওপর অনেকখানি কেটে গেছে। এবার সত্যি সত্যি অপরাধবোধ কাজ করলো মৌনর। মানুষটা এতদিন বাদে বাড়ি এলো আর সে এভাবে তাকে আঘাত করলো। মৌনতা নিজেকে স্বাভাবিক করে রণর হাত চেপে ধরলো। এরপর অনুরোধ করে বলল, ইচ্ছে করে করিনি ভাইয়া, যদি জানতাম আজ তুমি আসবে তবে বাড়ির বাইরেও বের হতাম না। বড় মাকে কিছু বলো না প্লিজ। আমি তোমাকে 100 টাকা দিব, সেই সাথে তোমার কপালে ব্যান্ডেজ করে দেব। মায়ের দুধের কসম, সত্যি। রণর হাসি পেল পেট ঠেলে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে চোখ মুখে কাঠিন্য এনে বলল, কাউকে কিচ্ছু বলবো না, এক শর্তে। কি শর্ত? যখন যেভাবে ডাকবো ওভাবেই তোর আমার সামনে হাজির হতে হবে। পালিয়ে বেড়াতে পারবি না। বল রাজি? মৌন ফাঁকা ঢোক গিলে বড় বড় চোখে রণর পানে তাকিয়ে রইল। এরপর মাথা উপর নিচ করে কম্পিত গলায় বলল, রাজি, এবার যাই। যা। মির্জাবাড়ির প্রধান বড় বসার ঘরে বসে বসে একমনে পত্রিকা পড়ছেন দেওয়ান মির্জা। পাশেই আদনান মির্জা ব্যবসায়িক খাতা খুলে টাকা পয়সার হিসাব মেলাচ্ছেন। রেহনুমা ধীর গতিতে 1 কাপ চা এগিয়ে শুধালো, নাস্তা দেব? আদনান মির্জা না বোধক মাথা নাড়িয়ে পুনরায় কাজে মন দিলেন। কাজের ছেলে আকাশ অতন্দ্র প্রহরীর ন্যায় দেওয়ান সাহেবের মাথার কাছে দাঁড়িয়ে এদিক সেদিক নজর বুলিয়ে ফিসফিস করে বলে উঠল, চামেলি আজ সকালে জ্যান্ত পিঁপড়া খায় নাই নানা যান, ওরে শাস্তি দিমু, হাত পা বাইন্দা ফাগাই রাখমু। আকাশের অহেতুক কথায় চোখ গরম করে একবার ওপরে তাকালেন দেওয়ান মির্জা। এরপর পুনরায় পত্রিকা পড়ায় মন দিলেন। রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন শায়লা। মৌনতাকে কোথাও দেখতে পাচ্ছেন না। কোথায় কোন কাজে যোগদান করেছে কে জানে। মনে ভয়ার্ত সংকোচ নিয়ে দরজার কাছে আসতেই লম্বা লম্বা পা ফেলে ভেতরে ঢুকলো রণ। রণকে দেখে শায়লা বিস্ফোরিত নেত্রে তাকিয়ে বড় গলায় বললেন, রন, সে কি রে বাবা, তোর কপাল কাটলো কি করে? শায়লার মুখে রণ নাম শুনে সকলেই উঠে দাঁড়িয়ে দরজায় তাকালো। রেনুমা কেবলই নিজের ঘরে পা বাড়িয়েছিলেন। ছেলে এসেছে শুনে দ্রুত পায়ে নামলেন। আদনান মির্জা রণর সম্মুখে দাঁড়িয়ে ব্যস্ত গলায় শুধালেন, একটা ফোন করে আসবে না? আর এমন অঘটন কিভাবে ঘটলো? একে একে সকলেই ব্যস্ত হলো। সেই সাথে রণকে জড়িয়ে কেঁদে উঠলেন রেনুমা। ছেলে যতক্ষণ বাড়ির বাইরে থাকে তিনি মনে শান্তি পান না, সারাক্ষণ মনকে কুগায়। এই বুঝি কোনো খারাপ খবর আসে, দেহে প্রাণ থাকে না। ছেলের আগত বিপদ চিন্তা করে কাঁদতে কাঁদতে তিনি সারা বছরের অসুস্থ রোগী। বছরে 1-2 বার সাক্ষাৎ পাওয়া যায় ছেলের। তন্মধ্যে ছেলে এমন আহত হয়ে ফিরলে মাতৃদয়ে কি রূপ সয়। মৌনতা দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখে ভয়ে ঘাবড়ে উঠল। যদি রণ মুখ খোলে তবে শায়লা বাড়িতে নাচন কোদন করে বিচ্ছিরি অবস্থা তৈরি করবে। পিঠে পড়বে কয়েক ঘা। আদরের ছেলের আঘাত রেনুমা বা আদনান মির্জা কেউই মানবে না। নিজের কপালে শনি লেগে গেছে ভেবে আলগোছে পালাতে চাইল মৌন, কিন্তু শায়লা গলা বাড়িয়ে ডাকলো,
এখানে আয় মন। মায়ের গম্ভীর ডাকে মৌনতার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সে গাছের পেছনে লুকিয়ে পড়তে চাইল, কিন্তু পারল না। মনে মনে অপূর্বলাকে ডাকতে ডাকতে কম্পিত তস্ত পায়ে বসার ঘরে উপস্থিত হলো। ভীরু চোখে একবার মিলিটারি পুরুষটাকে দেখল। এখনো কপাল থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরছে। শায়লা মৌনতার বাহু খামচে ধরে সন্দিহান চোখে সকলের সামনে শুধালো, রনের সাথে তোর দেখা হয়েছে সবার আগে? শায়লা যথেষ্ট বুদ্ধিমতী রমণী। মানুষের চোখ মুখ দেখে মনের ভেতরের লেখা পড়ে ফেলার অদ্ভুত ক্ষমতা আছে এই চতুর মহিলার। রণ ঘটনা পাল্টে দিতে মৌনতার পাংশু মুখের পানে তাকিয়ে ফট করে বলে উঠল, ওর সাথে আমার দেখা হয়নি ছোট মা। গ্রামের কোনো বাচ্চা ভুলে বল মেরেছে আমার চলতি গাড়িতে, কাজ ভেঙে আমার কপাল কেটে গেছে, আর আমি এমন করে হুট করে চলে আসি, তা তো তোমরা জানোই। রণর উত্তরে শায়লা নিঃশব্দে মৌনতার বাহু ছেড়ে দিয়ে দিল। কারণ মৌনতা আর রণর সম্পর্ক এতটাও আমে দুধে নয় যে মৌনতাকে সে বাঁচাতে চাইবে মিথ্যে বলে। বরং এমন কাণ্ড মৌনতা ঘটালে রণ নিজেই তাকে টেনে হিচড়ে নিয়ে এসে বিচার বসাতো সকলের সামনে। শায়লা তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, ঘর থেকে স্যাবলন তোলার বক্সটা নিয়ে আয় না মৌ। মৌনতা যেন হাফ ছেড়ে বাঁচল। সে পড়ি মরি করে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। রণকে জোর করে একটা সোফায় বসানো হলো। এরপর তার যত্ন আত্মীর ব্যবস্থা করা হলো। মৌনতা জরুরি মেডিসিন বক্স নিয়ে শায়লার হাতে দিল। রেনুমা ছেলের শঙ্কায় কেঁদেই চলছেন। কোন বাচ্চা যে এই বেটাইমে বল খেলছিল তা নিয়ে হম্বিতম্বি শুরু করলো আক্কাস। এই বাচ্চাকে খুঁজে বের করার প্রতিশ্রুতি জারি করে রণর উদ্দেশ্যে আক্কাস বলল, ওরে বজ্জাত বাচ্চা গুলার যদি বাড়ির পুষ্কনির মধ্যে না চুবাইছি তাহলে আমার নাম বদলায়া ফালাইমু মিলিটারি ভাইজান। আপনি খালি কোন জায়গায় এই ঘটনাটা ঘটছে? আদনান মির্জা হাত উঁচিয়ে বলে উঠলেন, আহা আকাশ, এসব চিৎকার চেঁচামেচি এখন করিস না তো। তুই বাইরে যা, ছেলেটা এত দূর থেকে এসেছে, ওকে একটু শান্ত থাকতে দে। আক্কাস আদেশ মেনে বাইরে গিয়ে দাঁড়ালেন। রণ শায়লাকে অনুরোধ করে স্বরে চলে উঠল। ছোট মা, কি রান্না করেছ? আমাকে ভাত দাও, খিদে পেয়েছে। খুব ভোরে বেরিয়েছে, এখন প্রায় সন্ধ্যা। বলেই শায়লার হাত থেকে বাক্স কেড়ে মৌনতার উদ্দেশ্যে বলল, মৌন, তুই বরং আমার ক্ষতটা পরিষ্কার কর। সারাদিন বসে বসে খেয়ে খেয়ে মেলা চর্বি জমিয়েছিস, দেখি একটু কাজ করতো। শায়লা মাথা ঝাঁকিয়ে উঠে গেলেন খাবার আনতে। মৌনতা কাপা হাত তুলল, নিয়ে জলে স্যাভলন মিশিয়ে ভয়ে ভয়ে কপালের কাছে হাত নিল। এরপর চোখ খিচে বন্ধ করে কপালের তুলো ছোঁয়ালো। মৌনতার এমন নরণচরণহীন কাজে রণ দাঁত চিপিয়ে বলল, ব্যথা আমি পেয়েছি মৌন, তুই না। তাই নড়বড়ে কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি কর, আমার ফ্রেশ হতে হবে। অনেকটা পথ জার্নি করে এসছে, চোখে বড্ড ঘুম আমার। রণর ধমকে চোখ খুলে হাত চালালো মৌনতা। মাঝে মাঝে ক্ষততে জোরে ব্যথা দিয়ে ফেলল সে, কিন্তু রণ দাঁত চেপে সব সয়ে নিল। যখন পরিষ্কারের কাজ শেষ করে ক্রিম মাখিয়ে ব্যান্ডেজ করতে উদ্যত হলো মৌনতা, ঠিক সেই সময় কালীমণিদয়ের সাথে সাক্ষাৎ হলো মৌনতার। রণর চোখ দুটোর ভাষা বড্ড কঠিন। মনে হচ্ছে চোখের মাধ্যমে মৌনকে অনেক কিছু বোঝাতে চাইছে সে, কিন্তু ঘিলুহীন মৌনতা একটা কথাও বুঝতে পারছে না। হঠাৎ কি হলো কে জানে। ছো মেরে মৌনতার হাত থেকে ব্যান্ডেজ কেড়ে নিয়ে রণ বলে উঠল, সরে যা সামনে থেকে, তোকে দেখলে চরম মেজাজ চটে যায়। রণর শীতল ঠান্ডা হুমকিতে মৌন ভয়ে ভয়ে সটকে পড়ল। দেওয়ান মির্জা এতক্ষণ পর মুখ খুলে শুধালেন, এতদিন কোথায় ছিলে? একটা ফোনও তো দাও না কোনো দিন। বেঁচে আছো নাকি মরে গেছো সেটাও খবর পাই না। তোমার মা তোমার চিন্তায় কাঁদতে কাঁদতে আধমরা হয়ে বেঁচে আছে। এমন চাকরির কি খুব দরকার ছিল তোমার? রণ নিজের কপালে ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলে উঠল, দেশকে আমি বড্ড ভালোবাসি দাদা ভাই। সব জেনে শুনে আমি এই পেশায় হাত বাড়িয়েছি। দেশের মানুষের সুরক্ষা মৃত্যুকে আলিঙ্গন করতেও ভয় নেই আমার। আর কারোর সাথে চাইলে আমি যোগাযোগ করতে পারি না। যেসব জায়গায় আমি থাকি ওখানে নেটওয়ার্কও খুব একটা নেই বললেই চলে। কোথায় ছিলাম, কি করছিলাম এসব আমি জিজ্ঞেস করো না, এসব বলা নিষেধ আছে দাদু। দেওয়ান মির্জা মাথা চুলকে হাত ইশারায় বলে উঠলেন, ঠিক আছে, জিজ্ঞাসা করবো না। তোমার জন্য তোমার বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান 7 মাস ধরে ঝুলে আছে। তুমি চাইলে আগামী সপ্তাহে ওদের বিয়ের ব্যবস্থা করতে চাই। আছো তো নাকি? রণ মাথা ঝাঁকিয়ে বলল, আমি অনেক দিন আছে, আমার জন্য যেসব কাজ ঝুলে আছে তা একটা একটা করে শুরু করো।
শায়লা হাসি মুখে টেবিলে গরম গরম খাবার সাজিয়ে বলে উঠল, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর পছন্দের ছোট মাছের চচ্চড়ি আছে পাতে, আর মহিষের ঘন দুধের টক দই। রণ চারপাশে উৎসুক চোখ মুখ ছাপিয়ে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হলো। এরপর ফিরে এসে টেবিলে বসলো। খেতে খেতে গলা উঁচিয়ে রণ ডাকলো, একটা লেবু দিয়ে যা মৌন, অনেক আরাম করেছিস, এবার আমার একটু সেবা যত্ন কর। বহুদিন বাদে তোদের বাড়িতে বেড়াতে এলাম। মৌন দৌড়ে রান্নাঘরে গিয়ে লেবু কেটে এনে রণর পাতে তুলে মিনমিন করে শুধালো। কতদিন থাকবে? আয়েশ করে ভাত চিবোতে চিবোতে রণ জবাব দিল, যতদিন তোর খেলতে অঙ্ক ইংরেজি না ঢুকেছে ততদিন। আর কত ফেল করবি? ফেল নামক জিনিসটাও আজকাল তোকে দেখে লজ্জা পাচ্ছে, তাই বাধ্য হয়ে তোকে পাশ করানোর দায়িত্ব নিতে হচ্ছে। বলেই পুনরায় খাওয়ায় মন দিল। এরপর আবারও বলে উঠল, বউ নিয়ে আমার ঘরে আয়, দেখি কি সমস্যা তোর। রণর রুমে গিয়ে অঙ্ক ইংরেজি পড়তে হবে ভাবতেই মৌনতার চোখ গোল হলো, সেই সাথে ভয়ে রক্তিম গাল ফ্যাকাশে হলো। সে বাঁচার তাকিতে শায়লার পানে তাকালো, শায়লা একবার দেওয়ান মির্জার পানে তাকালো, এরপর মৌনতার পানে। দুজনের চেহারাই বাংলার পাঁচের মতো। শায়লার জ্বলন্ত অঙ্গাকারের ন্যায় মনটা এবার বোধহয় একটু আরাম পেল। মনে মনে পৈচাসিক হাসলো সে। দাদা নাতনিকে আচ্ছা শায়েস্তা করা গেল এবার। মনের ভাবনা মনে ফেলে দাঁত কড়মড় করে শায়লা বলে উঠল, মাথার গোবরগুলো পারলে সাফ করে দিস বাবা, গোবরের গন্ধে সমাজে টিকতে পারছি না। এবারও ফেল মারলে তো চাচা আর আমি গলায় দড়ি দেব। এই বাড়িতে এই মেয়েকে কেউ শাসন করতে পারে না। বেশি আদরে লাফিয়ে চলা বান্দরে পরিণত হয়েছে। পারলে একটু বুঝদার আর স্থির বানাস। প্রয়োজনে কাঁচা কঞ্চি দিয়ে পিঠ ফাটিয়ে দে, আমি বিন্দুমাত্র অভিযোগ করব না। আমি তো আর শাসন করতে পারছি না, তাই তোর হাতে সমস্ত দায়িত্ব তুলে দিলাম। যদি চাস ছোট মা বেঁচে থাকুক, তবে যা যা বললাম সব অক্ষরে অক্ষরে পালন করিস।